ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, যেই ঠান্ডা রক্ত মাংস ছাপিয়ে হাড় পর্যন্ত বরফ করে ফেলে। 1941 সালের ডিসেম্বর, হিটলারের বাহিনী মস্কোর দরজায়, কিন্তু তারা জানত না তাদের সামনে শুধু লাল বাহিনী না, অপেক্ষা করছে সোভিয়েত শীতের নিষ্ঠুর থাবা। ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, ট্যাঙ্কের তেল জমে যাচ্ছে, আর সৈন্যরা একে একে হারিয়ে ফেলছে প্রাণ। নেই কোনো শীতের কাপড়, নেই খাবার। শত্রু এগিয়ে আসছে, আপনি জানেন, কিন্তু আপনার হাতের বন্দুকটাও প্রচণ্ড শীতে জমে গেছে। কল্পনা নয়, বাস্তব ঘটনার কথাই বলছিলাম, যেই ঘটনা মোড় ঘুরিয়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আর আবারও প্রমাণ করে দিয়েছিল যত যাই হোক রাশিয়া অজেয়, রাশিয়াকে হারানো অসম্ভব। আর সাথে আছে রাশিয়ার জনগণ, যারা প্রয়োজনে দেশের স্বার্থে হাতে অস্ত্র তুলে নিতে পিছু হটে না। এমন এক সেনা যাদের নাম শুনলে শত্রুপক্ষের হাড় কেঁপে ওঠে, ছড়িয়ে পড়ে আতঙ্ক, যারা মানে না কোনো রীতিনীতি। আর সেই অজেয় রাশিয়ার অমর অধ্যায় নিয়েই আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমি, সাইফুল্লাহ সাইফ। চলুন শুরু করা যাক। যুগে যুগে রাশিয়াকে আক্রমণ করা হয়েছে অনেকবার। সেই কিয়েভান রাসেল মঙ্গল ইনভেশন থেকে শুরু করে ক্রিমিয়ান ইনভেশন, রুশো ক্রিমিয়া ওয়ার, সুইডিশ ইনভেশন, ফ্রেঞ্চ ইনভেশন, জাপানিজ ইনভেশন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তালিকাটা মোটেও ছোট নয়, কিন্তু রাশিয়াকে কি কখনোই পুরোপুরি বসে আনা গেছে? উত্তরটা হলো না। এই কথা বললে অবশ্য অনেকেই ভাবতে পারেন যে বিশ্বের অনেক দেশই তো কেউ দখল করতে পারেনি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে রাশিয়ান সভ্যতা কিন্তু নতুন কোনো সভ্যতা নয়। কিন্তু ইতিহাসের এত দীর্ঘ পথেও রাশিয়া কখনোই পুরোপুরি মাথা নোয়ায়নি, যেন এক অভেদ্য দেয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। রাশিয়ানরা সবচেয়ে ভয়াবহ আক্রমণের শিকার হয়েছিল মোট 3 বার, আর তার প্রথমটা হয়েছিল মঙ্গোলিয়ানদের হাতে। সেই 1237 সালের কথা। চেঙ্গিস খানের নাতি বাতু খানের আক্রমণে প্রায় ধ্বংস হয়ে যায় কিয়েভ, ভ্লাদিমিরের মতো শহরগুলো। আর এরপর থেকেই রাশিয়ান প্রিন্সরা কর দিত মঙ্গোলিয়ানদের। মঙ্গোলিয়ানরা কখনো ক্ষমতা শাসন দখল করতে আসেনি, কিন্তু তাদের এই প্রভাবও একটা সময় গিয়ে আর মেনে নিতে পারেনি রুশরা। 1400 শতকের দিকে মস্কো খুব দ্রুত শক্তি সঞ্চয় করতে থাকে, কিন্তু আসল খেলাটা শুরু হয় 1470 সালে, যখন আইভান দ্য গ্রেট কর দিতে অস্বীকৃতি জানায়। আইভান দ্য গ্রেটের রাশিয়ান বাহিনী এতই শক্তিশালী ছিল যে মঙ্গলরা যুদ্ধ করতে আসার পর যুদ্ধ না করেই ফেরত চলে যায়, যা ইতিহাসের কালিতে দ্য গ্রেট স্ট্যান্ড অফ উগ্রা রিভার হিসেবে পরিচিত। কিন্তু চলুন আরেকটু কাছাকাছি সময়ের কথা বলা যাক। মঙ্গলদের সময় রাশিয়া ঠিক এখনকার মতো রাশিয়া ছিল না, বরং ছিল অনেকগুলো রাজ্যের একটা সমাহার। কিন্তু সময়টা যখন 1812 সাল, তখন রাশিয়া অনেকটাই সুসংহত, যার আলেকজান্ডার দি ফার্স্টের অধীনে একত্রিত। 1812 সালের জুন মাসে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে বসল। কিন্তু কেন? কারণ নেপোলিয়ন চেয়েছিল পুরো ইউরোপের একচ্ছত্র অধিপতি হবে। ফ্রেঞ্চদের জাতশত্রু ব্রিটিশদের সাথে বাণিজ্য করাটাই ছিল রাশিয়ার অপরাধ, আর তাই পুরো ইউরোপকে নিজের হাতের মুঠোয় আনতে এবার রাশিয়ার দিকে পা বাড়ান সম্রাট নেপোলিয়ন। কিন্তু নেপোলিয়ন ভেবেছিল খুব সহজেই রাশিয়াকে একটা কঠিন শিক্ষা দেওয়া যাবে। ভাবার কারণও ছিল, কারণ নেপোলিয়নদের সেনাবাহিনীতে ছিল 6 লক্ষ সৈন্য। ইউরোপের ইতিহাসে এত বড় বাহিনী কেউ দেখেনি। নেপোলিয়নদের বিশাল বাহিনী হয়ে দাঁড়ায় তার বড় বাধা, কারণ রাশিয়ানদের কৌশল ছিল খুবই সহজ। তাদের যুদ্ধ কৌশলটাই ছিল যুদ্ধে না জড়ানো। শুনতে অবাক লাগলেও এমনটাই করেছিল রাশিয়ান জেনারেলরা। যখন ফ্রেঞ্চ বাহিনী এগিয়ে যেত, তখন রাশিয়ানরা তাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে সমস্ত শস্য আর খাবার দাবার নিয়ে পালিয়ে যেত। আর এটা সম্ভব হয়েছিল রাশিয়ার বিশাল আয়তনের জন্য। রাশিয়া এতটাই বড় যে এইভাবে একের পর এক গ্রাম পরিত্যাগ করতে তাদের গায়ে বাঁধছিল না। এই চলতে চলতে 1812 সালের আগস্টের দিকে নেপোলিয়ন স্মোলেন্সকে দখল করে নেয়। কিন্তু দখল করে সে দেখতে পায় রাশিয়ানরা সব পুড়িয়ে চলে গেছে। ভয়াবহ ক্ষিপ্ত নেপোলিয়ন আবারও যুদ্ধে জড়ায় সেপ্টেম্বরের 7 তারিখে, আর সেটি ছিল পুরো ক্যাম্পেইনের সবচেয়ে বড় যুদ্ধ। বর্ডিনোতে ভয়াবহ যুদ্ধের পরও রাশিয়া হার মানতে নারাজ, আর নেপোলিয়ন
স্পষ্ট বুঝতে পারছিল যে শীতকালে রাশিয়াতে থাকা মানে নিশ্চিত মৃত্যু, আর সেই চিন্তা থেকেই সে পেছানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সবচেয়ে করুণ ব্যাপার হলো তার 6 লক্ষ সৈন্যের মাঝে মাত্র 1,12,000 ফেরত আসতে পারে। এর মাঝে যুদ্ধে মারা যায় 1 লক্ষেরও বেশি সৈন্য, রোগ আর অন্যান্য কারণে মারা যায় আরও প্রায় 2 লক্ষ। প্রায় 50,000 মানুষকে ফেলে রেখে আসা হয় মৃত্যুর পথে, আর আরও 50,000 বেছে নেয় পালানোর পথ। আর এইসব বাদে রাশিয়ানরা বন্দী করে অন্তত 1 লক্ষ নেপোলিয়ন সৈন্য। এই ভয়ঙ্কর পরাজয় এতটাই বাজে ছিল যে নেপোলিয়ন নিজেই মাঝপথে তার বাহিনী ত্যাগ করে দ্রুত প্যারিসের দিকে রওনা দেন, যাতে তার যুদ্ধের হারের খবর পৌঁছানোর আগেই সে রাজধানীতে থাকতে পারেন। এ তো গেল ফ্রেঞ্চ ইনভেশনের কথা। কিন্তু আজ পর্যন্ত যেই দুটো বিশ্বযুদ্ধ হয়েছে তাতে কেউ রাশিয়াকে পুরোপুরি হারাতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আর অস্ট্রো হাঙ্গেরি রাশিয়াকে আক্রমণ করেছিল বটে, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত রাশিয়া যুদ্ধ ত্যাগ করায় হাফ ছেড়ে বেঁচেছিল জার্মানি। কিন্তু আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধটা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যার কথাই বলছিলাম ভিডিওর একদম শুরুতে। 1941 সালের 22শে জুন সূর্য উঠছিল পূর্ব ইউরোপের আকাশে, কিন্তু তার আলোয় আসছিল মৃত্যু। হিটলারের নেতৃত্বে 35 লক্ষ সৈন্য, হাজারো ট্যাঙ্ক ফাইটার আর আর্টিলারি নিয়ে জার্মান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল সোভিয়েত ইউনিয়নের দিকে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন বারবারোসা। হিটলারের বিশ্বাস ছিল এই যুদ্ধ 6 সপ্তাহের বেশি টিকবে না। কেন? কারণ এই আক্রমণ ছিল বিশ্বাসঘাতকতার চূড়ান্ত। একসাথে পোল্যান্ড দখলের মধ্য দিয়ে যেই বিশ্বযুদ্ধের শুরু, সেই যুদ্ধের মিত্র হয়ে আরেক মিত্রকে আক্রমণ করে বসে জার্মানি। হিটলার সোভিয়েতের ধ্বংস করে দিতে চেয়েছিলেন, কারণ কমিউনিজমকে তিনি মনে করতেন নাৎসি আদর্শের সবচেয়ে বড় শত্রু। প্রথম দিকে জার্মান বাহিনী ছিল অপ্রতিরোধ্য। মিনস্ক, স্মলেন্স্ক, কিয়েভ সব শহর একে একে পতন ঘটছিল। কিন্তু হিটলার বুঝতেই পারেননি এই যুদ্ধে শুধু রাইফেল আর ট্যাঙ্কের যুদ্ধ না, এই যুদ্ধ প্রকৃতির সাথেও। জেনারেলদের পলিটিক্স আর হিটলারের একগুয়েমের কারণে সময় মতো কিছুই করতে পারেনি জার্মান বাহিনী, আর তার খেসারত দিতে হয়েছিল লক্ষ লক্ষ সৈন্যকে। হিটলারের ধারণা ছিল শীতের অনেক আগেই হার মানবে রাশিয়া, কিন্তু তাকে ভুল প্রমাণ করে শুরু হয়ে যায় রাশিয়ান উইন্টার। তাই -30 ডিগ্রি তাপেও শীতের কাপড় ছিল না জার্মানদের। তাদের রাইফেলগুলো এত কম তাপমাত্রায় ব্যবহার করার মতো ছিল না। অন্যদিকে স্তালিনের রেড আর্মি নিজেদের সবটুকু দিয়ে দেয় পিতৃভূমিকে রক্ষা করার জন্য। তবে সব ক্রেডিট রাশিয়ান জেনারেল উইন্টারকে দিলে ভুল হবে। লক্ষ লক্ষ সৈন্যের বীরত্ববরণ, হাজার হাজার সৈন্যের মৃত্যুর পরেও রাশিয়ানরা এক চুল মাটি বিনা যুদ্ধে ছাড়েনি। শুধুমাত্র এক লেনিনগ্রাদের দখলের জন্য জার্মান বাহিনী 2 বছর 4 মাস 19 দিন চেষ্টা করে, কিন্তু লক্ষাধিক লোক মারা গেলেও রাশিয়ানরা সেই শহর হাতছাড়া করতে নারাজ। আর এভাবেই দাঁতে দাঁত চেপে টিকে থাকে রাশিয়ানরা। যেই যুদ্ধ শেষ হওয়ার কথা ছিল মাত্র 6 সপ্তাহে, তা শেষ হয় বার্লিনের রাস্তায় সোভিয়েত সৈন্যদের পদচারণার মধ্য দিয়ে। কিন্তু এখন দিন অনেকটাই বদলে গেছে। আগে ট্যাঙ্ক আর কামান থাকলেও যুদ্ধটা করত মানুষ, কিন্তু আধুনিক এই যুদ্ধে মানুষের চেয়ে বেশি যুদ্ধ করে ফাইটার, মিসাইল, ড্রোন। কিন্তু তাই বলে কি রাশিয়াকে হারানো এত সহজ? মোটেও না। আধুনিক বিশ্বে যেখানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে চলছে অর্থনৈতিক যুদ্ধ, সেখানে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার সুযোগ নাই, কারণ জ্বালানি তেল থেকে অস্ত্র সব কিছুই তারা নিজেরাই তৈরি করে। রাশিয়াকে অজেয় বলার পেছনে যেমন রয়েছে তার বিশাল ভূখণ্ড, নির্মম শীত আর অগাধ সম্পদ, তেমনই রয়েছে এমন কিছু মানুষ যারা এক একজন যুদ্ধের মাঠে এক একটা ধ্বংসযন্ত্র। তাদের কথা উঠলে কেঁপে ওঠে শত্রুপক্ষ, আর তাদের নামটাই যেন এক একটা আতঙ্ক। তারা চেচেন যোদ্ধা। চেচনিয়া রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের এক ছোট্ট প্রদেশ, আয়তনে ক্ষুদ্র, কিন্তু তার ইতিহাস ও প্রতিরোধ ক্ষমতায় বিশাল। কিন্তু সবসময় তাদের রুশদের সাথে ভালো সম্পর্ক ছিল না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর চেচনিয়া স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু রাশিয়া তা মানেনি। তারই ফলাফল 1994 থেকে 96 সাল পর্যন্ত প্রথম চেচেন যুদ্ধ। এরপর 1999 সালে আবার শুরু হয় দ্বিতীয় চেচনিয়া যুদ্ধ, কিন্তু তখন পুতিন ক্ষমতায়। তিনি একদিকে যেমন চেচেনদের বিরুদ্ধে যে মিডিয়াতে নিজের খুব শক্ত একটা ইমেজ গড়ে তোলেন, অন্যদিকে চেচেনদের হাত করার এক পন্থা বের করে ফেলেন। তিনি জানতেন শুধু অস্ত্র দিয়ে এই জাতিকে দমন করা যাবে না, প্রয়োজন একটি নিজের লোক,
তখনই তিনি সমর্থন দেন আহমদ কাদিরভকে। দ্বিতীয় চেচেন যুদ্ধ শেষে দুই অঞ্চলের মধ্যে চুক্তি হয়। পুতিনের শর্ত ছিল একটাই, চেচেনদের রাশিয়ায় অনুগত থাকতে হবে, আর বিনিময়ে চেচেনদের বাজেট থেকে শুরু করে সকল সহযোগিতা দেবে রাশিয়া। কিন্তু 2004 সালে আততায়ীর হাতে মৃত্যু হয় আহমদ কাদিরভের, আর তখন পুতিন সুযোগ দেন তারই ছেলে রমজান কাদিরভকে। রমজান কাদিরভের নামে শত শত অভিযোগ থাকার পরেও পুতিন তাকে বানিয়ে ফেলেন চেচনিয়ার প্রধান, আর সেখান থেকেই সে হয়ে ওঠে একজন ভয়ঙ্কর লর্ড অফ ওয়ার। চেচেন বাহিনীর পাশাপাশি তৈরি করে নিজের বাহিনী কাদিরভসি। এই বাহিনী রাষ্ট্রীয় বাহিনীর বাইরের, কিন্তু ক্ষমতা আর নৃশংসতায় তাদের অবস্থান অনেক উপরে। তাদের মুখে আল্লাহু আকবার ধ্বনি আর হাতে AK-47। জাতিতে চেচেন, কিন্তু আনুগত্য পুতিনের প্রতি। তাদের প্রশিক্ষণ এমন পর্যায়ে উন্নীত যে একজন কাদিরভসি সৈন্যকে মানসিকভাবে ধ্বংস করা প্রায় অসম্ভব। এক একজন চেচেন যোদ্ধা কয়েকজন সাধারণ যোদ্ধার সমতুল্য। আর চেচেনরা বাঁচার জন্য যুদ্ধ করে না, বরং যুদ্ধ করে মৃত্যুকে আলিঙ্গন করতে। এই মানসিকতা রাশিয়ার পক্ষে এক মহা অস্ত্র। ইউক্রেন যুদ্ধেই দেখা গেছে যে বুচা, মরিউপোল, সেভেরোডোনেস্ক, যেখানেই চেচনিয়ানরা যায় সেখানেই আগুন, ধ্বংস আর ভয় ছড়িয়ে পড়ে। তারা শুধু যুদ্ধ করে না, তারা যুদ্ধকে ক্যামেরাবন্দি করে এবং মানসিকভাবে শত্রুকে ধ্বংস করে দেয়। চেচনিয়ান বাহিনীর এই অংশগ্রহণ শুধু যুদ্ধক্ষেত্রেই না, রাশিয়ার গ্লোবাল ইমেজ গঠনের ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখে। তারা প্রমাণ করে রাশিয়ার হয়ে যুদ্ধ মানেই শুধু রাষ্ট্রীয় নির্দেশ নয়, সেটি হতে পারে বিশ্বাস, ধর্ম আর প্রতিশোধের এক সমন্বয়। রমজান কাদিরভ নিজেকে বলেন পুতিনের ফুট সোলজার, কিন্তু বাস্তবে তিনি রাশিয়ার জন্য এক ভয়ঙ্কর প্যারামিলিটারি অস্ত্র, যা দেশের ভেতর কিংবা বাহিরে যে কোনো জায়গায় ব্যবহার করা সম্ভব। তাই রাশিয়াকে অজেয় করে তোলে শুধুমাত্র তার মিসাইল বা ট্যাঙ্ক নয়, বরং এই রকম যোদ্ধারা। তবে শুধু চেচেনরাই কি হিংস্র? না, রুশরাও সেই জাতি যারা এক্সপেরিমেন্টের স্বার্থে নিজের সেনাদের উপরেও পারমাণবিক বোমা ফেলতে দ্বিধা করে না। তারা সেই দেশ যাদের রয়েছে ডেড হ্যান্ড, যা রাশিয়া ধ্বংসের পরেও গুড়িয়ে দিতে পারে পুরো পৃথিবীকে। আর রুশরা এমনই এক জাতি যে দরকার পড়লে পুরো দেশ মিলেই যুদ্ধে নামতে পারবে, আর তাদের অস্ত্রের যোগান দিতেও রাশিয়ান ফ্যাক্টরিগুলোর কোনো অভাব হবে না। তাই শুধু এটুকুই বলতে চাই, আধুনিক রাশিয়া আগের থেকেও অনেক অনেক বেশি ভয়ঙ্কর। দিন শেষে রাশিয়াকে জয় করা যাবে কিনা সেই কথা শুনলে একটা কথাই বলতে হয়, রাশিয়া ইজ টু বিগ অ্যান্ড টু ওয়াইল্ড টু কনকোয়ার।